সুপ্রিয় দর্শক, আমি খলমিনিত তনু পান্ডে। BM24.TVর তারকার জীবনের কথা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, শ্রদ্ধাভাজন, সাদা মনের মানুষ ABM সুহেল রশিদ ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার চলচ্চিত্রের এন্ট্রিটা যদি বলতেন, কিভাবে চলচ্চিত্রে? আসলে চলচ্চিত্রে আমার আশাটা অনেকটা কাকতালীয় ভাবে। আমি মূলত নাটক করতাম, বিজ্ঞাপন করতাম। তো একটি অনুষ্ঠানের জন্য আমার ডনকে প্রয়োজন ছিল, তো ভিলেন ডনকে। আচ্ছা। তাকে আনার জন্য আমি গুলশান গিয়েছি। তো আমি আর আমার আরেক ফ্রেন্ড, তো যাওয়ার পর সেখানে আজাদি হাসনাত ফিরোজের কাজের মেয়ে নামে একটি ছবির শুটিং হচ্ছিল। তো সেই শুটিং এ যে নির্ধারিত যিনি শিল্পী ছিলেন, সেদিন সম্ভবত হরতাল ছিল। তো ওই শিল্পীটি পৌঁছায়নি বা আসতে পারেনি। তখন তারা খুব ক্রাইসিসে পড়েছে। তখন আমাকে অনুরোধ করে যে এই অংশটুকুতে আমাকে অভিনয় করার জন্য, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি। কারণ ভাইয়া যে চরিত্রটা বা যে অংশটুকু একটু বলবেন, আমাদের শেয়ার করেন একটু আমাদের সাথে, কি চরিত্রটা ছিল? সেটা ছিল হলো যে একটি জলসা ঘরের মতো। আচ্ছা। সেখানে মদ খাওয়ার ব্যবস্থাও আছে, মানে এটা হলো মানে ভিলেনের আস্তানা। আচ্ছা। তো সেইখানে একজন ভদ্রলোক যায়, তার কিছু সমস্যার কথা বলে এবং সেটার একটি প্রতিকার চায়। এই বিষয়টা এরকম ছিল। তো সেই জায়গায় তখন আমাকে অনুরোধ করার পর আমি রাজি হইনি, কারণ আমার চলচ্চিত্রের প্রতি আমার একটা অনীহা ছিল। তারপরেও অনেক রিকোয়েস্টের পর আমি রাজি হয়ে যাই। এই যে আমি ঢুকে পড়ি, তারপরে আমার পথ চলা শুরু। এই অনীহাটা যদি একটু খুলে। আমি আসলে তখন চলচ্চিত্র সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আর আমরা যারা তখন নাটক করতাম, আমাদেরকে তখন বোঝানো হতো যে চলচ্চিত্র একটা খুব ভালো জায়গা নয়। কিন্তু যখন আমি এখন চলচ্চিত্রে এসে বুঝি যে আসলে তখন আমাদেরকে ভুল বোঝানো হতো, এবং আমাদেরকে না, পুরা আজকে যে সিনেমা হলগুলো দর্শক শূন্য, সেটার পেছনের কারিগর কিন্তু তারা। কিন্তু দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যে ছবি যারা বানাচ্ছে বা যারা অভিনয় করছে, সবাই কিন্তু ওই জগতের মানুষ, এবং তাদের একটা স্বপ্ন থাকে একটি সিনেমা বানানোর, একটি সিনেমার পরিচালক হওয়ার, অভিনেতা অভিনেত্রী হওয়ার। কিন্তু সেই সময় ওই গুটি কিছু মানুষ মঞ্চ নাটকটাকে এমন প্রাধান্য দিত, মানে মনে করা হতো যে চলচ্চিত্রে যাওয়া মানে সেটা একটা গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। এই শিল্পের যে বিভাজন, এই বিভাজনের কারণে আজকে কিন্তু আমরা দর্শক শূন্য হওয়ার পিছনে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটাও একটি কারণ। আচ্ছা, চলচ্চিত্র তো শুরু হলো আপনার, সেটা দিয়েই আপনি কতটা চলচ্চিত্র অভিনয় করেছেন? আমি তো খুব বড় বড় চরিত্রে অভিনয় করি না। আমার এক একটি পরিচালকেরই 15টা 16টা, এমনও একজন পরিচালক আছে তার প্রায় 23টা ছবি অভিনয় করেছি। তো এরকম আমার প্রায় 400-র উপর সিনেমা ইতিমধ্যে আমার রিলিজ হয়েছে। তো আমরা চলচ্চিত্র অভিনেতার পাশাপাশি আপনি একজন খুব ভালো কবি। আপনার কবিতা আমি পড়েছি, সে প্রসঙ্গে যদি আমাদের কিছু শেয়ার করতেন। আসলে কবিতা লিখতাম ছোটকালে, 79-80-র দিকে শিশু পত্রিকা ছড়া লিখে পাঠাতাম, তখন ছাপা হতো। কিন্তু তার পরবর্তীতে বেশ কিছু কবিতা লিখে আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে পড়ি, 83-তে ভর্তি হই, তখনও কিছু কবিতা লিখেছি। তারপরে আর কবিতার কাছে আমি তেমন কবিতার সাথে যোগাযোগটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 2002 বা 2003-এর দিকে আমাদের এই বইমেলার সময় একটা অঘটন ঘটে। আমাদের কবি হুমায়ুন আজাদকে ছুরিকাঘাত করা হয় টিএসসির কাছাকাছি একটি জায়গায়।
তো সেই ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে তখন একটি প্রতিবাদ সভা হয়। পরের দিন প্রতিবাদ সভা, তো আমি সকালবেলা মঞ্চ বানানোর দায়িত্বটা আমার উপরে বর্তায়। আমি যথারীত মঞ্চ বানাচ্ছি। তখন আমার বন্ধু বান্ধবরা দুষ্টমি করে বলে যে তুমি যদি একটা কবিতা লিখতে পারো তাহলে আজকে তোমাকে এখানে কবিতা পড়তে দেওয়া হবে। তা আমি বললাম যে আমি কবিতা পড়তে পারবো, পড়তে দিতে হবে, কিন্তু আমাকে প্রধান অতিথি ঠিক আগে পড়তে দিতে হবে। কই না, এটা তো সম্ভব না, এখানে অনেক লোক থাকবে। আমি বুঝি না, তাইলে আমি লিখতে পারবো না। যখন আমিও মনে করেছিলাম মানে যাতে না লেখা লাগে, আর তারাও আমাকে ধরেছে যে দেখি এবার বাগে ফালানো গেছে, আসলে সে পারে কিনা। তখন আমি একটা ঝালমুড়িওয়ালার কাছ থেকে একটি কাগজ নিয়ে আমি একটি কবিতা লিখলাম, সেই সময়ের ঘটনার উপর অবলম্বন করে লিখলাম। এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ। আমি কবিতাটি পাঠ করার পর কবি আল মাহমুদ আমাকে হয়তো উৎসাহ দেওয়ার জন্য আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমার নামটা যেন কি, তোমার কবিতা কি আমি আগে শুনেছি। তা আসলে আমি তো আর সে কবি না, তখন আমি কবি হয়ে উঠিনি। তো আমি আরেকজন পাশ থেকে বলল যে আরে না, সে তো কবি না, সে এমনি লিখেছে। কিন্তু আমি যে কবিতাটা পাঠ করেছিলাম টিএসসি লোকালোকারণ্য ছিল, এবং মানুষ পিন পতন নিস্তব্ধতায় আমার কবিতাটি শুনেছে। কারণ আমি সেই বুদ্ধিজীবী, 21শে বইমেলা, শহীদ মিনার এবং আমাদের যে নৈতিক অবক্ষয়, এই বিষয়কে উপজীব্য করে আমি কবিতাটি পাঠ করেছিলাম। যাই হোক, এইভাবে আমার আবার বলতে পারেন দ্বিতীয় পর্যায়ে কবিতা লেখা শুরু হয়ে যায়। তারপরে লেখালেখি চলছে। তারপরে যখন ফেসবুক আসে, ফেসবুকের বদৌলতে আমাদের একটা ব্যক্তি ঘটে। ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো জানেন যে আমি অনুশীলন সাহিত্য পরিষদের সভাপতি। আবার ফেসবুকে যত কবি সংগঠন আছে সেগুলির একটি সংগঠন আছে, অনলাইন গ্রুপস অ্যাসোসিয়েশন, সেটিরও কিন্তু আমি সভাপতি। তো সেই হিসাবে আমি আছি, লিখে যাচ্ছি। এবং আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি যাই, আমি ছুটে বেড়াই, কবিতার মুখোমুখি হই, প্রান্তিক মানুষের, প্রান্তিক কবিদের কাছে যাই, তাদের ভাবনা, তাদের যে চিন্তা চেতনা, সেটাকে আমি দেখি। আমার খুব ভালো লাগে যে শব্দের পাশে শব্দ সাজিয়ে তারা মনের ভাবনা লিখে যাচ্ছেন। দেশপ্রেম আছে, নারী প্রেম আছে, দ্রোহ আছে, প্রতিবাদ আছে। কবিতা নানান বিষয় নিয়ে লিখছেন এবং অনেক মানুষ লিখছেন, এটা আমার ভালো লাগে। আচ্ছা সোহেল ভাই, অভিনেতা সোহেল ভাই আর কবি সোহেল ভাই, এটা আপনার যদি একটু আমাদের মাঝে বলেন যে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটা, অভিনেতা সোহেল ভাই না কবি সোহেল ভাই? আসলে বিষয়টা হচ্ছে, এটা তো এই প্রত্যেকটা বিষয় শিল্পকলার বিষয়। আমরা অভিনয় সংস্কৃতির একটা অংশ, কবিতা লেখাও সংস্কৃতিরই একটা অংশ। তো এই যে লেখালেখিটা যেহেতু আমার আগেও ছিল, তো কবিতা হলো কবি স্বাধীন, সে যা ইচ্ছা তাই লিখতে পারে, সে নিজের কথা নিজের মতো করে বলতে পারে। আর অভিনয়টা হলো একজন স্ক্রিপ্ট লেখে, সে তার মতো করে লেখে, আমি তার লেখা, তার ভাবনাটা পরিস্ফুটন করার চেষ্টা করি। এই দুটার মধ্যে আমি শুধু বলতে চাই যে আরেকজনের কথা আরেকজনের মতো করে বলাটা হলো অভিনয়, আর আমার কথা আমার মতো করে বলাটা হলো লেখালেখির বিষয়। তো আমি দুটাকে খুব আলাদা দেখি না, আর আমি দুটাকে এইভাবে বিভাজন করি যে অভিনয় আমার পেশা, কবিতা লেখা আমার নেশা, এবং পেশা এবং নেশা নিয়ে একটা মানুষ বাঁচে। সুন্দর। আচ্ছা, আপনি 300-400 ছবিতে অভিনয় করেছেন। আমরা একটা পুলিশ অফিসার, একটা জজ হলেই দেখতে পাই আপনাকে। এই 5 মিনিটের যে আপনার উপস্থাপনা আমরা দেখে যেটা উপলব্ধি করি যে আপনি একজন বড় মাপের অভিনেতা,
কিন্তু এই আপনার ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো পরিচালকরা এত ছোট করে দেয়, এতে আপনার এ সম্বন্ধে আপনার একটু মতামত জানতে চাই। এটা আমি কারণটা জিজ্ঞেস কি? করেছিলাম তা আমি কাজী হায়াত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, অনেককে জিজ্ঞেস করেছি। যখন চরিত্রগুলি আসে, যদি কোনো উকিলের ক্যারেক্টার থাকে বা জজ বা একটু এই পুলিশ, একটু হাই অফিসিয়ালের ক্যারেক্টার থাকে, ওই প্রথমেই এখানে কয়ে যে আমরা ওই নামটা পড়ার সাথে সাথেই তো আপনার চেহারাটা ভাসে। আচ্ছা, আমরা আচ্ছা। অন্য ক্যারেক্টার নিয়ে ভাবার আগে ওইটাই আপনার লিখে ফেলি, তারপরে দেখি যে আরো ক্যারেক্টার আসছে, কিন্তু আপনাকে যদি অন্য ক্যারেক্টারে সরাই তো ওইখানে আমরা কাকে দিব, আচ্ছা, আচ্ছা। এই এই চিন্তা ভাবনা থেকে আপনার জন্য এটা নির্ধারিত হয়েছে। আর সিনেমার একটা ট্রেন্ড আছে, যে যে চরিত্র করে মানুষ মনে করে যে সে ওটার জন্য পারফেক্ট। এবং একটা মজার ঘটনা বলি, যে মান্না তার একটি ছবি আহমেদ নাসিরকে দিয়ে, সেই ছবিটি পরিচালক ছিলেন আহমেদ নাসির। তো সেই ছবিতে একটি মনের সাথে যুদ্ধ ও- মনে হয় ছবিটা, উকিলের আহমেদ নাসির। উকিলের ক্যারেক্টার ছিল। আচ্ছা, আচ্ছা। তো তারা মিটিং এ বসেছে যে কাকে নেওয়া যায়। তো মান্না তখন আমার নাম জানে না, আমাকে চেনে। তো সে বললো যে হ্যাঁ, এই উকিলটা নিতে হবে, ওই যে চাচ্চু ছবির যে জজ তাকে নিতে হবে। আচ্ছা, এবং আচ্ছা। সে চাচ্চু ছবির সাথে সংশ্লিষ্টদের কাছে যায়, ঠিকানা চায়, কিন্তু তারাও আবার একটু ঠিকানা দিতে চাচ্ছে না, বলে না। তখন সে কোনো না কোনো ভাবে আমার ঠিকানা যোগাযোগ করে আমাকে ডেকে আনার পরে সে এটা আমাকে বলে না, আমার অভিনয় শেষ। আমাকে যখন পেমেন্ট দিচ্ছে তখন বলে, শোনেন, আপনাকে আমি কেন ডেকেছি জানেন? আমি বললাম যে কেন ডেকেছেন? আমি আপনার ছবি দেখেছিলাম জুনাকি সিনেমা হলে, এবং সেখানে দেখে আমাকে মনে হয়েছে যে আপনার অভিনয়ে আপনি যে কি পরবর্তীতে কি বলবেন সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না। এখন আমাদের যারা ফিল্মে যারা মানে আরো পুরনো, তাদের অভিনয় দেখলেই বুঝে যে এই লোকটা নেগেটিভ, এই লোকটা পজিটিভ, কিন্তু আপনার ভিতরে সেই জিনিসটা নেই। এবং সেই জন্য আপনাকে নিয়েছে যে আপনি কি বলবেন মানুষের একটা আগ্রহ থাকে। এটা হলো নায়ক মান্নার মূল্যায়নের কথা আমি আচ্ছা, বললাম। এখন সে হয়তো আমাকে খুশি করার জন্য বলতে পারে, কিন্তু সেই মূল্যায়নটা আমার কাছে ভালো লেগেছিল। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটার নাম তারকার জীবনের কথা। কবি সোহেল ভাই, অভিনেতা সোহেল ভাই, আমরা অনেক কিছু জানলাম। তো আপনার পরিবার নিয়ে যদি আমাদের একটু শেয়ার করেন। পরিবার আসলে সিনেমার মানুষ আমি, ঠিক আছে, কিন্তু আমার জীবন নিয়ে কিন্তু সিনেমা যে কোনো চিত্রনাট্যর চেয়েও, আমার জীবনের গল্প যদি আমি বলি তাহলে সেটা যে কোনো চিত্রনাট্য কেউ ছাড়িয়ে যাবে। এই জীবনের চিত্রনাট্য বড়ই নির্মম, বড়ই কঠিন। আমার জীবন শুরুতেই কিন্তু বাবাকে হারাই। যখন কারো বাবা হারিয়ে যায় তখন তার আশপাশের মানুষগুলো বদলে যায়। আমার বাবা যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীদের হাতে গ্রেপ্তার হন এবং তাকে হত্যা করা হয়েছে কিনা আমরা জানি না, আমরা সেই তার লাশ বা সেই সংবাদটি পাইনি। তবে সেনাবাহিনীর কাছে আমরা প্রতিনিয়ত যেতাম, তারা বলতো আছে, দেখানো হবে, আগামী রবিবারে আসেন, পরের রবিবারে আসেন। আমরা প্রতিদিন পুরো 26শে মার্চের পর, মানে মে মাসে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়, তার থেকে আমরা নভেম্বর পর্যন্ত কিন্তু আমরা প্রতিদিন সেনানিবাসে গিয়েছি। আচ্ছা, আজকের যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে পুরনো সংসদ ভবন, সেই জায়গায় তাদের একটা ক্যাম্প ছিল, সেখানে আমরা প্রতিনিয়ত গিয়েছি। তো বাবা হারানোর যে, বাবা তো চলে গেলেন, দেশে যুদ্ধ হলো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমরা কিন্তু ঢাকা শহরে, আমাদের থাকার কোনো অবলম্বন নেই, আমাদের বাঁচারও কোনো আশা নেই। সে অবস্থায় আমার মা নিরুপায় হয়ে চাকরি খুঁজতে থাকেন। সেই চাকরি তিনি নারী পুনর্বাসন কেন্দ্রে
সেখানে তিনি প্রথম ট্রেনিং নেন, তারপরে সেলাইয়ের শিক্ষক হিসাবে কাজ করেন। এবং এই যে আমি চলচ্চিত্রে বা সংস্কৃতি বলয়ের মধ্যে জড়িয়ে যাওয়া, সেটার পেছনের গল্পটাও কিন্তু এখানে। কারণ আমার মা যেখানে সেলাই শেখাতেন বা নিজে শিখেছেন, সেটা হলো আজকের মহিলা সমিতি, সেখানে। আর গার্লস গাইড এবং মহিলা সমিতি ঠিক মাঝখানে একটি স্কুল আছে। সেই স্কুলটি তখন ছিল ডে কেয়ার সেন্টার, যে ডে কেয়ার সেন্টারে এইখানে যারা শিখতে আসতো তাদের সন্তানরা থাকতো, সেখানে আমি থাকতাম, আমরাও থেকেছি। কিন্তু আমার একটু বয়স বেশি হয়ে যেতে আমাকে রাখতে চাইতো না। কিন্তু আমার 4 ভাই 1 বোন, 5 জন, সবাই ছোট ছোট, আমাকে কোথায় রেখে আসবে আলাদা, সেই জন্য ওখানে রিকোয়েস্ট করে আমাকে রাখা হয়েছে। এবং সেই থাকার কারণে কিন্তু মহিলা সমিতির মঞ্চ, গাইড হাউসের মঞ্চে যে আমাদের পদচারণা, আমাদের এই থেকে আমরা সংস্কৃতি বলয়ে এগিয়ে যাই। তা যাই হোক, যেটা বলছিলাম, আমার মা তারপরে আসে। আমরা ঢাকা শহরে একটি জায়গা আমরা খুঁজি, কোথায় থাকা যায়, কিভাবে থাকা যায়। আমাদের আত্মীয় স্বজন, যখন বাবা মারা যায় তখন আপন কিন্তু কেউ থাকে না। আবার এবং যেহেতু আমরা ভাই বোন একটু বেশি ছিলাম, অনেকে ভাবতো যে আমাদেরকে একবেলা খাওয়াতে গেলেও তো 6 জনকে খাওয়াতে হতো। অনেকের কাছে আমরা বার্ডেন হয়ে যাই। যাই হোক, আমার দাদার পরিবার সচ্ছল ছিল, তারা চেষ্টা করে, তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা পাই। কিন্তু সবচেয়ে বেশি যারা সহযোগিতা করে তাহলে আমার মামারা এগিয়ে আসে। আমার মামারা কেউ কিন্তু বাংলাদেশে থাকতো না, তারা পাকিস্তান থাকতো। আমার একটি মামা শুধু বাংলাদেশে থাকতো, অগ্রণী ব্যাংকে তিনি চাকরি করতেন, তাও শ্রীপুরে চাকরি করতেন, গাজীপুর শ্রীপুরে। তখন আমরা শান্তিবাগের বাসা থেকে আমরা মাত্র মালিবাগ বাগান বাড়িতে একটি বাসা ভাড়া নেই এবং সেখানে আমরা থাকতে শুরু করি। আমার মামা এখানে থাকে। এই যুদ্ধের সময় সর্বশেষ যে বিমানটি বাংলাদেশে এসেছিল, পিআই এর যে বিমানটি, সেটি করে আমার নানু চলে আসে। আমার বাবাকে পাকিস্তানিরা গ্রেফতার করেছে শুনে চলে আসে এবং তারপরে বিমান বন্ধ হয়েছে। আর আমার মামারা কাবুল হয়ে যুদ্ধের পর তারপরে তারা আসে। যাই হোক, এই যে জীবন যুদ্ধ, সেটা দীর্ঘ, এবং এই কষ্ট, ভাতের কষ্ট, থাকার কষ্ট, লেখাপড়ার কষ্ট, মানে বাসস্থানের কষ্ট, নানান কষ্টের ভিতর দিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়েছে। আমাদের প্রতি পদে পদে যুদ্ধ করতে হয়েছে জীবনের সাথে, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। এই যুদ্ধে আমরা চেষ্টা করেছি। এখনো যে আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে তা নয়, তারপরে আমরা একটি সময় আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালের আমাদেরকে ডাকলেন। 32 নম্বরের দোতলায় আমি এবং আমার মা গেলাম। আমার মাকে সান্ত্বনা দিলেন। সেই সময় 2000 টাকা দিলেন এবং আমাদেরকে মোহাম্মদপুরে একটি বাড়ি দিতে বললেন। তারপর তিনি ভাবলেন যে আমার মা তখন বিয়ে হয়েছে মাত্র 6 বছর, 6 কি 7 বছর, যে একা কিভাবে থাকবে। তাই তিনি বললেন, বাড়ি না দিয়ে তাকে একটি ফ্ল্যাট দাও যেখানে সরকারি কোনো কর্মকর্তা থাকেন তার পাশাপাশি। তো আমাদেরকে মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট দেওয়া হলো। পাশে একজন ডেপুটি সেক্রেটারি থাকতেন এবং তাকে দেখভাল করার জন্য নির্দেশও দেওয়া হলো। সেই থেকে জীবন সংগ্রাম। আমার মা সেলাই করেন এবং একটি পর্যায়ে উজালা মেস ফ্যাক্টরিতে আমার মাকে চাকরিও দেওয়া হয়। সেটি ততক্ষণে আর প্রাইভেট প্রতিষ্ঠান নেই, সেটি তখন আমাদের বিসিসিআই এর আন্ডারে চলে যায়। সেখানে বেশ কিছুদিন চাকরি করেন। প্রথমে একটি বাড়ি দিয়েছিলেন, কিন্তু আমার মার বয়স খুব কম, আমরা ছোট ছোট,
এই বাড়িতে আমরা থাকতে পারবো না চিন্তা করে তিনি বললেন তাহলে তাদেরকে একটা ফ্ল্যাট দাও যেখানে পাশে কোনো সরকারি লোক থাকে। তখন আমাদের পাশে একজন ডিপটি সেক্রেটারির বাসার পাশে আমাদেরকে দেওয়া হলো, যে ডিপটি সেক্রেটারির পাশে আমাদেরকে একটা ফ্ল্যাট দেওয়া হলো। আমরা সেই ফ্ল্যাটে উঠলাম এবং আমার মাকে সেই সময়ে 2000 টাকা দিলেন তিনি, যে 2000 টাকা সেই সময় কিন্তু অনেক টাকা, 2000 টাকা দিলেন এবং আমরা সেইটা দিয়ে তারপর আমার মা এই 2000 টাকার সাথে আমার বাবার একটি বেবি ট্যাক্সি ছিল, মানে আমার বাবা তো উজালা ম্যাচ ফ্যাক্টরিতে চাকরি করতেন, উনি লেবার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি আইএলওর প্রতিনিধি হয়ে বেশ বাংলা পৃথিবীর প্রায় 36টা দেশ তিনি ভ্রমণ করেছেন। তো আমার বাবা ওই শ্রমিকদের আইনগত সহযোগিতা করতেন। তিনি বর্তমান যেটা কোর্ট পুরান ঢাকায়, সেখানে তার একটি চেম্বার ছিল, সেখানে তিনি আসা যাওয়ার জন্য, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না, সেই দুপকলা দিয়ে ওই ভিতর দিয়ে পুস্তকলা যেতে হতো। তো তাই উনি একটি বেবি ট্যাক্সি কিনেছিলেন, তখন সেটাকে বেবি ট্যাক্সি বলা হতো, সেই এখন যেটা সিএনজি বেবি ট্যাক্সি বলা হতো, সেই বেবি ট্যাক্সিটা বিক্রি করে এবং 2000 টাকা বিক্রি করে তখন 4500 টাকা। এবং আমাদের একটি সিঙ্গারের একটি ছিল, টেপ রেকর্ডার ছিল, মানে প্লেয়ার। সেই প্লেয়ারটি যুদ্ধের সময় হারিয়ে যায় ওই বাংলা মোটর তাদের সেন্টার থেকে, সেখান থেকে আমাদেরকে 500 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এই 2000 আর ওই বেবি ট্যাক্সিটার বিক্রি 2000 এবং 500 টাকা দিয়ে একটি প্লট কেনা হয় দক্ষিণ খানে। এবং সেই দক্ষিণ খানের প্লট কেনার যেটা এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা পরবর্তী পর্যায়ে যখন আমরা নিজের পায়ে দাঁড়াতে যাই তখন সেটি বিক্রি করে, যখন দেশের জন্য যুদ্ধ করেছে আমার বাবা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই দেশে কিন্তু আমার ভাই বোনরা থাকতে পারেনি, থাকার অবস্থা ছিল না। তখন আমরা বিক্রি করে আমার ভাইদের বিদেশ চলে যায়, ইউরোপে চলে যায়, আমার বোন কানাডায় চলে যায়। এইভাবেই আমাদের এগিয়ে যাওয়া। তারপরে তো এই যে চলছি অভিনয়, ব্যবসা, নানান কিছু করার চেষ্টা করছি, কিন্তু আসলে ওই যে অভাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, সেই রকমই যে আমরা সংস্কৃতির অঞ্চলে জগতে, সিনেমা জগতে ঢুকলাম। এখন মানুষের মৌলিক চাহিদা যে 4টি, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে কিন্তু বিনোদন পড়ে না। তাই এখন যে পরিস্থিতি, যে বৈশ্বিক বিপর্যয়, এই বিপর্যয়ে মৌলিক চাহিদার ভিতরে কিন্তু বিনোদন নেই। সুতরাং এই সিনেমা বা নাটক শিল্প কখন দাঁড়াবে কেউ বলতে পারে না। দেশ সুস্থ হলে, পৃথিবী সুস্থ হলেও কিন্তু তারপরেও 5-6 মাস লাগবে যে এই শিল্প দাঁড়াতে। সুতরাং আমরা একটা ক্রান্তিকাল পার হচ্ছি। এই ক্রান্তিকাল থেকে আমরা কিভাবে মুক্তি পাবো জানি না, তবে আমার আবেদন থাকবে রাষ্ট্রযন্ত্রের কাছে যে তারা যেন এই শিল্পের প্রতি নজর দেন। আজকে এফডিসির ভিতরে মার্কেট করা হচ্ছে, এটি কিন্তু শেখ মুজিবুর রহমানের এফডিসি তৈরি করার পিছনে তার যে স্বপ্ন ছিল সেখানে কিন্তু ছিল না। এটা ছিল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। শিল্পের উন্নয়ন হবে, সেখানে লাভের কোনো প্রতিষ্ঠান হবে না, কিন্তু এখানে বাণিজ্যিক ভবন কেন তৈরি করা হচ্ছে, কার বুদ্ধিতে তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতিবাদ জানাই যে অন্তত সংস্কৃতির একটা জায়গা থাকুক। এখানে যদি কিছু করতে হয়, কমার্শিয়ালিও কিছু করতে হয়, সেখানে দোকান নয়, ফ্ল্যাট বিক্রি করে নয়, সেখানে আপনার বাংলাদেশে প্রায় 35টা চ্যানেল আছে, তাদের কিন্তু বড় কোনো ফ্লোর নেই। এখানে যদি একটি বহুতল বিল্ডিং এর মধ্যে 35 তালা বানিয়ে 35টা ফ্লোরও করা হয়, সেখানে চ্যানেলের কাছে ভাড়া দেওয়া হোক, চ্যানেলরা সেখানে চালাবে। মিডিয়ার কাজ ছাড়া যেটা এখানে অন্য কিছু না। এটা যে বসুন্ধরার মতো একটি মার্কেট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি কিন্তু আমাদের শিল্পকে শুধুই ক্ষতিগ্রস্ত করবে তা নয়, আমাদের শিল্প কিন্তু, এই শিল্পের নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকবে না। এই শিল্পের নিয়ন্ত্রণ চলে যাবে এমন একটি বেনিয়া গোষ্ঠীর হাতে
তখন আমাদের আমাদের প্রতিটি ফ্রেমে ফ্রেমে কিন্তু টাকা খরচ করে শুটিং করতে হবে। এখনো করতে হয়, কিন্তু তখনকার টাকা পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। আমাদের যে এই কবিরপুরের যে আমাদের এই যে এফডিসি আছে, এফডিসি যে অংশটি আছে, সেটিকে কিন্তু একটি থিম পার্ক করে সেখানে কিন্তু সারা বাংলা কথা ছিল, বাংলাদেশের প্রতিটি অংশ সেখানে থাকবে, একটি মিনি বাংলাদেশ সেখানে হবে, এবং সেটিকে সেইভাবে আন্তর্জাতিক ভাবে তৈরি করা হবে। কিন্তু সেই চেষ্টাটি কিন্তু এখন নেই, কেউ কিন্তু সেগুলি নিয়ে ভাবছে না। মানুষ শুধু নগদ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্র ভাবে 50 বছর পর, 100 বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চায়, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে কোথায় দেখতে চায়, এই ভাবনাটি রাষ্ট্রের হওয়া উচিত। এই ভাবনাটি রাষ্ট্রের তথ্যমন্ত্রী থাকা উচিত, এবং যারা রাষ্ট্র নিয়ে পরিকল্পনা করেন তাদের থাকা উচিত। কিন্তু তারা কি তা করছেন? তারা কি সেভাবে ভাবছেন, বা তাদেরকে কি সেভাবে ভাবতে দেওয়া হচ্ছে? আজকে চলচ্চিত্রের আমাদের এই যে পরিবার, আমাদের পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, আমাদের নৃত্য পরিচালক, ফটোগ্রাফার, চলচ্চিত্র গ্রাহক, চিত্রগ্রাহক, আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, ম্যানেজার সমিতি, সব মিলে কিন্তু একটি পরিবার। কাউকে বাদ দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু এই যে আমাদের যে একটি খেলা চলছে, যখন আমাদের হাতে সিনেমা শূন্য, আমরা কর্মহীন, তখন আমরা যে অস্থিরতার ভিতর দিয়ে, বাক বিতণ্ডার ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছে, যে মানুষ আমাদেরকে স্বপ্ন জগতের মানুষ ভাবে, তাদের কাছে আমরা আমাদের নিজেদেরকে হেয় করে ফেলছি, ছোট করে ফেলছি। কেন করছি জানি না, বা কি কারণে করছি জানি না, কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যখন কোনো কারো ঘরে আগুন লাগে, তখন এটা হিন্দুর ঘর বা মুসলমানের ঘর কেউ চিন্তা করে না, সবাই পানি নিয়ে আসে সেই আগুন নেভানোর জন্য। আজকে এফডিসিতে সকলেরই উচিত যে ত্রাণে, এখন যে বৈশ্বিক বিপর্যয়ে মানুষ অর্থকষ্টে আছে, অনেক শিল্পী, অনেক কলাকুশলী না খেয়ে থাকে, তাদের প্রতি আমরা একটু সহানুভূতিশীল হই, অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে। এই এখন যে আমাদের ভিতরে যে বাকবিতণ্ডা চলছে, সেগুলি আমরা থামিয়ে ফেলি। আমরা সবাই ছুটে যাই, আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে, আগে আমাদের জায়গাটা, আমাদের স্থানটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তারপর তো আমরা নিজেরা রক্ষা পাবো। মানুষই যদি না বাঁচে, শিল্পই যদি না বাঁচে, শিল্পী যদি না বাঁচে, পরিচালক যদি না বাঁচে, প্রযোজক যদি না বাঁচে, তাহলে এই শিল্পকে কে টেনে নিয়ে যাবে? ভিন্ন দেশ তো টেনে নিয়ে যাবে না। আমাদের দেশের একটি পলিসি হয়েছিল যে কলকাতার সাথে বাংলাদেশের একটি যৌথ প্রযোজনা, যেটার বিরোধিতা আমরা করেছিলাম। আমরা বলেছিলাম যৌথ প্রযোজনা হতে পারে ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে বাংলাদেশের। কলকাতা একটি রাজ্যের, একটি গোষ্ঠীর সাথে একটি দেশের যৌথ প্রযোজনা হতে পারে না, এটা টিকবে না। আদতে কি টিকেছে? ওদের ছবি এসে কি আমাদের এখানে মারমার কাট কাট ব্যবসা করতে পেরেছে? পারেনি। কিন্তু এই যে ভুল বোঝানো করে আমাদের কাছ থেকে কিছুটা সময় কেড়ে নিল। আমাদের টেকনিশিয়ানরা অনেক রিচ, আমরা যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজ করি বা যেই বাজেটে কাজ করি, বোম্বের একটা ফিল্মের শুধু চায়ের খরচ তার চেয়ে বেশি। শুধু একটি শুটিং স্পটে যত টাকার চা খাওয়ানো হয়, তার চেয়েও কম টাকায় আমরা ছবি বানাই। একই রকমের ছবি আমাদের কাছে আপনারা কিভাবে আশা করবেন? এভাবে তো আশা করতে পারবেন না, কারণ তারা যে ক্যামেরা ইউজ করে, তারা যে টেকনোলজি ইউজ করে, আমরা একই তো টেকনোলজি ইউজ করি। তাহলে সেখানে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা, সেখানে আপনি কোটির নিচে থেকে কিভাবে ছবি করবেন? তারপরে সিনেমা হলগুলি হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের 18টা সংগঠন, 89 হল, ভাগে আমাদের 5টা করে হল পড়ে না এক একটা সংগঠনের পেছনে। তো এই এখন ধরেন একটি ছবি আপনি বানালেন, একটা মোটামুটি ছবি বানালে 1.5 থেকে 2 কোটি টাকা লাগে। তো 1.5 কোটি টাকা দিয়েও যদি একটা ছবি বানান, তো 79টা হলে আপনি 1 লাখ টাকা করে পেলে 79 লাখ টাকা পেলেন, তাহলে আর বাকি টাকা আপনি কোথায় পাবেন? আপনি তো বানানোর আগেই আপনার ব্যবসা লস। এদিকে সরকার কেন নজর দেয়নি? আমাদের ব্যবসা, আমাদের চলচ্চিত্র অঙ্গনের পরিবার, আমরা নিজেদের মধ্যে মারামারি না করে এদিকে নজর দেওয়া উচিত ছিল। কারণ একটি সিনেমা হল বানাতে হলে সরকারের অনুমতি লাগে,
অনুমোদন লাগে। সুতরাং এই সিনেমা হল ভাঙতে হলেও সরকারের অনুমোদন নেওয়াটা প্রয়োজন। এবং এখানে যখন বিভিন্ন শহরে কোনো প্ল্যান পাস হবে, সেখানে প্ল্যান যারা পাস করেন সেই অথরিটিকে দেখতে হবে যে এখানে যদি আগে সিনেমা হল থাকে, যে স্থাপনাই তৈরি করুক না কেন সেখানে একটি সিনেমা হল থাকতে হবে বাধ্যতামূলক, নাহলে তাকে কোনো প্ল্যান দেওয়া হবে না। এগুলি কিন্তু আমরা ভাবিনি, আমরা শুধু ভেবেছি টাকার পিছে দৌড়িয়েছি। কারণ আমাদের কেউ, শুধু পরিচালক এবং শিল্পী ছাড়া কেউ এইটিকে কিন্তু মূল প্রফেশন হিসাবে আমরা নেইনি, আমরা সাইড বিজনেস হিসাবে নিয়েছি। এটা আমার ধারণা, এখন মনে হচ্ছে এই সাইড বিজনেস দিয়ে একটি শিল্প, একটি দেশের সংস্কৃতি বাঁচতে পারে না। একটি দেশের শিল্প, একটি দেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে প্রয়োজন আত্মত্যাগ, প্রয়োজন শ্রম, ঘাম। আপনার কথার প্রসঙ্গে যাই, আমাদের BM24.tv এই করোনার ক্লান্তি লগ্নে আমরা কিন্তু ব্যবসার কথা চিন্তা করে নয়, আমরা শিল্পীরা সবাই ঘরে বসা 4 মাস ধরে জীবন জীবিকার জন্য সবারই কিছু না কিছু করতে হয়। তো আমরা যারা শিল্পী, টাকার থেকেও ক্যামেরা, কাট, অ্যাকশন, এতে কিন্তু আমরা অভ্যস্ত, আপনারা অভ্যস্ত। তাই আমাদের যে প্রোগ্রামটা তারকার জীবনের কথা, এই করোনা কালে গুণীজনদের আমরা আমাদের এই স্টুডিওতে এনে বা আমরা তাদের বাসায় গিয়ে চেষ্টা করছি কিছুটা হলো বিনোদন দেওয়ার জন্য। তো আমাদের এই BM24 আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটার ব্যাপারে যদি আপনি কিছু। BM24.tv এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই বৈশ্বিক বিপর্যয়ে, করোনার ক্রান্তিকালে আমরা যারা প্রায় গৃহবন্দী জীবন কাটাচ্ছি, তাদেরকে আপনারা ডেকে আমাদের প্রিয় দর্শকদের মুখোমুখি বসিয়েছেন, সেই জন্য আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটির ব্যক্তি কামনা করছি। শিল্পীদের আমাদের যেগুলি তথাকথিত চ্যানেল, যেগুলির মাধ্যমে সেখানে যাতে তারকা খ্যাতি এবং জনপ্রিয়তা আছে, তাদের বাইরের শিল্পীদেরকে নিয়ে কিন্তু কোনো অনুষ্ঠান করা হয় না। তো এখানে BM24.tv যে চেষ্টাটি করছে যে চলচ্চিত্রের প্রতিটি মানুষের কিন্তু একটা সিনেমার কিন্তু যে শুধু চা এনে খাওয়ায়, তার অবদানটিও কিন্তু অনস্বীকার্য, তার অবদানকেও কিন্তু স্বীকার করতে হবে। তাদের গল্প মানুষ জানতে চায়, তাদের বেড়ে ওঠা, তাদের শৈশব, তাদের কৈশোর, তাদের যৌবনের গল্প, তাদের ভুল ভ্রান্তি বা তাদের সাফল্যের কথা তারা শুনতে চায়। এবং এই উদ্যোগটি নেওয়ার জন্য আমি আপনাকে সহ তাদেরকে স্বাগত জানাই যে BM24.tv এই উদ্যোগের ফলে মানুষ যারা পর্দার পেছনের গল্প জানতে পারবে, একজন আলোকিত মানুষ বা একজন জনপ্রিয় মানুষের পেছনে যে কান্নার গল্প আছে, পেছনে তার যে ট্র্যাজেডি আছে, বা তাকে গড়ে তোলার পেছনে যে আরো মানুষের শ্রম ঘাম আছে, সেগুলি তুলে ধরার যে প্রচেষ্টা নিয়েছেন আপনারা, এটি সত্যি প্রশংসার দাবিদার। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি BM24.tvর সাফল্য কামনা করছি এবং তারা যেন এভাবেই শিল্পীদের পাশে থাকেন, শিল্পীদের পেছনে থাকেন। শুধু অভিনয় শিল্পী না, যারা মেকআপ আর্টিস্ট আছেন, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্রের পরিবারের সাথে যারা জড়িত আছেন, আমরা তো সবাই একটি অঙ্গ, কেউ হাত, কেউ পা, কেউ নাক, কেউ চোখ, কেউ মাথা, এই সবাইকে নিয়েই যেন এই অনুষ্ঠানটি এগিয়ে যায়। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আপনাদেরও সাফল্য কামনা করছি। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটি, আমার বিশ্বাস, সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে
এবং মানুষ তার কাঙ্ক্ষিত বিষয়গুলো এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবে। তো ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। BM24.tv সহ এর পেছনের যারা কলাকৌশলী আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা আমাদের অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে এর ব্যাপ্তি বাড়িয়ে দিবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।